নাপিতছড়া অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিতছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিতছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অবস্থিত একটি ঝর্ণা। আর এই ঝর্ণায় যাওয়ার যে জিরিপথগুলো আছে তা নাপিতছড়া ট্রেল নামে পরিচিত। এই ট্রেলে আছে টিপরাকুম, কুপিকাটাকুম, বাগবিয়ানি ঝর্ণা ও বান্দরকুম নামের আরো বেশ কিছু ঝর্ণা ও কুম। তুলনামূলক সহজ ট্রেল হওয়ায় একটু কষ্ট করলে একদিনে পুরো ট্রেল হেঁটে উপভোগ করতে পারবেন। আর আজকের ভিডিওতে ঢাকা এবং অন্যান্য জেলা থেকে আপনারা কিভাবে যাবেন, কখন যাবেন এবং ঝর্ণায় গিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন, A to Z ফুল ডিটেলস আমি সব ইনফরমেশন আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, তাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে বেশি আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এবারে যাত্রা শুরু হয়েছে চাঁদপুর রেল স্টেশন থেকে, আর এখন বাজে রাত 4:30। আর একটু পরে আমাদের ট্রেন চলে আসবে। আর আজকে আমরা যাচ্ছি সাগরিকা এক্সপ্রেসে করে। আপনারা যারা ঢাকা বা অন্যান্য জেলা থেকে আসবেন ট্রেনে করে, সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে ফেনীতে আসতে হবে। তো আপনাদের মতো আমাদেরকেও চাঁদপুর থেকে সর্বপ্রথম ফেনীতে ট্রেনে করে আসতে হবে। ভোরের আলোতে ট্রেন থেকে গ্রামের দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে। প্রায় 2 ঘন্টা পর আমরা লাকসাম রেল স্টেশনে চলে আসি। আর ট্রেনটা এখানে আধা ঘন্টার জন্য বিরতি নিবে। চাইলে আপনারা এই টাইমটাতে সকালে নাস্তাটা সেরে ফেলতে পারেন বা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে পারেন। লাকসাম জংশনে আধা ঘন্টা বিরতি শেষ করে এবার আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেই। আর ফেনী আস্তে আস্তে আমাদের সকাল 8টা বেজে যায়। তারপর আমরা আর কোনো কিছু দেরি না করে আমরা সোজা চলে যাই নাস্তা খাওয়ার জন্য। স্টেশন থেকে বের হলে এই রাস্তার দুপাশে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন, যে কোনো একটাতে নাস্তা করে নিতে পারেন। আমরা এখান থেকেই নাস্তা করে নেই। নাস্তা খাওয়া শেষ করে স্টেশনের রাস্তার মাথা থেকে সিএনজি করে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে আমরা মহিপাল চলে আসি। আপনারা চাইলে স্টেশনের রাস্তার মাথা থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে মহিপাল আসতে পারেন। মহিপাল আসলেই দেখতে পাবেন খোয়াছড়া ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়, নাপিতছড়া ঝর্ণা যাওয়ার লোকাল বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকবে। আপনারা একটু হেঁটে সিরিয়ালে থাকা সামনের বাসগুলোর দিকে চলে আসবেন। আর বাসের সামনে দাঁড়ালেই বাসের স্টাফরা আপনাকে এইভাবে টানাটানি করবে। আর যে বাসে করে যাবেন সে বাসটা আগে একটু ঘুরেও দেখতে পারেন সিটগুলো ঠিক আছে কিনা, কারণ চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়া ঝর্ণা বা নাপিতছড়া ঝর্ণা যেতে কিন্তু ঘন্টাখানিকের উপর সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একটি আরামদায়ক সিটে করে না যেতে পারেন তাহলে আপনার কাছে অনেক বিরক্তি লাগবে। তারপর জনপ্রতি 60 টাকা ভাড়া দিয়ে মহিপাল থেকে নয়দরি বাজার চলে আসি। আর নয়দরি বাজারে হচ্ছে নাপিতছড়া ঝর্ণা যাওয়ার রাস্তা। আরেকটা কথা মনে রাখবেন, বাসের স্টাফরা কিন্তু আপনার কাছে 70 বা 80 টাকা ভাড়া চাইতে পারে। সেক্ষেত্রে আপনি মূলামূলি করে নেবেন। যত কম টাকা আপনি ভাড়া নির্ধারণ করতে পারবেন তত আপনার খরচ কমে যাবে। নয়দুয়ারি বাজার নামার পর নাপিতছড়া ঝর্ণা যাওয়ার জন্য এই গেটটি দেখতে পাবেন। আর গেটটির সামনে রাস্তা দুপাশে রয়েছে বেশ কয়েকটি দোকান। আপনারা চাইলে এই দোকানগুলো থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন, যেমন ঝর্ণায় ও পাহাড়ে ওঠার জন্য স্লিপারের জুতা ও বাঁশের লাঠি। আর যদি আপনাদের আগের অভিজ্ঞতা থাকে তাহলে বলবো এগুলা কিনে টাকা নষ্ট না করাই ভালো। তারপর গ্রামীণ এই মেট্রোপথ দিয়ে আধা ঘন্টার মতো হাঁটলে আপনি সোজা চলে আসবেন নাপিতছড়া ঝর্ণার কাছাকাছি। দূর থেকে পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লাগে। আপনি যখন হাঁটবেন আর পাহাড় দেখবেন তখন আপনার কাছে কোনো ক্লান্তিই লাগবে না। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ঝর্ণা যাওয়ার সময় রাস্তার দুই পাশে এরকম অনেক হোটেল দেখতে পাবেন। আপনি যদি ঝর্ণা থেকে ফিরে এসে এখানে খাওয়া দাওয়া করতে চান তাহলে যে কোনো হোটেল আগে আপনাকে অগ্রিম অর্ডার দিয়ে যেতে হবে। খাওয়া দাওয়ার পাশাপাশি জামা কাপড়, ব্যাগ ও জুতা রাখার ব্যবস্থা আছে। তাছাড়া ঝর্ণা থেকে ফিরে এসে গোসল করারও ব্যবস্থা আছে। আর এই সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ ফ্রি। মূলত কথা হচ্ছে আপনি যে হোটেলে খাবারের অর্ডার দিয়ে যাবেন তারা এই সকল সুযোগ সুবিধা দিয়ে থাকবে। 2022 সালে আমরা যখন প্রথমবার নাপিতছড়া ঝর্ণায় ঘুরতে আসি তখন আমরা এই হোটেলটি ঠিক করি খাওয়া দাওয়া করার জন্য। এই হোটেলটি ঠিক করার বেশ কয়েকটি কারণ ছিল, যেমন হোটেলের সামনের বেঞ্চে বসে খুব সুন্দরভাবে পাহাড় দেখা যায়। তাছাড়া খাওয়া দাওয়া করার জন্য হোটেলটিও বেশ বড় ছিল। আর সবচেয়ে বেশি যে জিনিসটি ভালো লেগেছে, এই হোটেলের মালিকের ব্যাপার খুব ভালো আর ওনাদের রান্না খুব ভালো হয়েছে। মূলত এইসব কারণে অন্য হোটেলে না গিয়ে এবারও খাওয়া দাওয়া করার জন্য এই হোটেলটি আমি ঠিক করে নেই। তো ঝর্ণা যাওয়ার আগে মামাকে আমি আমার খাবারের প্যাকেজটা অর্ডার দিয়ে যাই। আর প্যাকেজের মূল্য ছিল 160 টাকা। 160 টাকার প্যাকেজে যা যা থাকছে আনলিমিটেড ভাত, ডাল, চিকেন, ভর্তা। তারপর অর্ডার দেওয়া শেষ করে মামার কাছ থেকে পায়ে পড়ার জন্য অ্যাংলেট নিয়ে সোজা চলে যায় টিকিট কাউন্টারে। জনপ্রতি 20 টাকার টিকিট দিয়ে আমরা এবার হাঁটা শুরু করি। টিকিট কাউন্টার থেকে একটু সামনে এগোলেই দেখতে পাবেন ঝর্ণা থেকে বয়ে আসা পানি রাস্তার পাশ দিয়ে এভাবে বয়ে যাচ্ছে। ঝর্ণার পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল যে পানিতে পা দিলে পুরো শরীর ঠান্ডা হয়ে যেত। ঝর্ণায় যাওয়ার পথে এরকম অনেক স্থানীয়দের সাথে দেখা হবে। আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাবেন না, তারা অনেক মিশুক, কিন্তু তারা অপরিচিতদের সাথে কথা বলতে পছন্দ করে না। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এরকম নির্জন জিরিপথগুলো পেয়ে যাবেন। আর এই পাথরগুলো কিন্তু অনেক পিছল হয়ে থাকে, তাই হাঁটার সময় একটু সাবধানে হাঁটার চেষ্টা করবেন, কারণ একবার পা পিছলে গেলে কিন্তু মারাত্মক ব্যথা পেতে পারেন। 20 থেকে 30 মিনিট হাঁটার পর নাপিতছড়া ঝর্ণার প্রথম ধাপে চলে আসতে পারবেন। আর এটি হচ্ছে নাপিতছড়া ঝর্ণার প্রথম ধাপ কুপিকাটাকুম। বাগবিয়ানি ও বান্দরকুমের তুলনায় কুপিকাটাকুমের ট্রেকিংটা তুলনামূলক সহজ, যার কারণে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য কুপিকাটাকুমের এই ঝর্ণাটাই সবচেয়ে ভালো, কারণ বাগবিয়ানি ও বান্দরকুমে যাওয়া ট্রেকিংটা তুলনামূলক অনেক কঠিন। ফ্যামিলির বয়স্ক বা ছোট বাচ্চাদেরকে নিয়ে এই ট্রেকিং এ যাওয়া সম্ভব না।
কফি কাটাকুমে মানুষ বেশি থাকায় ঠিক করলাম যে এখন আর এখানে গোসল করব না, আগে বাগবিয়ানি ও বান্দরকুমে যাব, তারপর আসার সময় যদি মানুষ বেশি না থাকে তখন গোসল করে নিব। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নাপিতছড়ার জন্য সবচেয়ে ডেঞ্জারাস জোন হচ্ছে এটা, আর এখানেই প্রত্যেক বছর মানুষ গোসল করতে গিয়ে মারা যায়। তাই আমি বলবো এখানে গোসল না করাই উত্তম। চাইলে আপনি এখানে বসে ছবি তুলতে পারেন। আজকে বৃষ্টি না হয় বান্দরকুম ও বাগবিয়ানি যাওয়ার পাহাড়ের ট্রেকিংটা খুব সহজেই ছিল। গত বছর যখন আমরা আসছিলাম ঠিক বৃষ্টিতে এই জায়গা দিয়ে উঠতে অনেক আমাদের কষ্ট হয়েছিল, বারবার পা পিছলে যেত। আসলে বৃষ্টি হলে যেমন লাভ আছে তেমন ক্ষতিও আছে। যেমন বৃষ্টি হলে পরিবেশটা ঠান্ডা থাকে, তবে পাহাড়ের ট্রেকিংটা অনেক কষ্ট হয়ে যায়। অন্যদিকে গরমের সময় পাহাড়ের মাটি শুকনো থাকায় তেমন কোনো সমস্যা হয় না, শুধু একটু ক্লান্তি লাগে। তারপর ট্রেকিং করতে করতে আমরা উপরে চলে আসি, আর উপরে আসলে এই দোকানটা দেখতে পাবেন। মূলত উনি ঠান্ডা লেবু শরবত বিক্রি করে। শরবত খাওয়ার পাশাপাশি চাইলে একটু রেস্টও নিতে পারবেন। আর এই দিক থেকে উপরের ভিউটা খুব সুন্দরই দেখা যায়। শরবত খাওয়ার পর আমরা এবার বাগবিয়ানির দিকে রওনা হয়, আর অল্প কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাগবিয়ানি চলে আসি। আর আজকে সারাদিনটা শুধু এই ভিউটা দেখার অপেক্ষায় ছিলাম। আসলে নাপিতছড়া ঝর্ণা বা বান্দরকুমের এই ভিউটা এত বেশি সুন্দর যে আপনি সামনাসামনি থেকে না দেখলে বিশ্বাসই হবে না। আর যদি ভরা বর্ষার মৌসুমে আসেন তাহলে এখানে তো ঝর্ণার পানির ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন। তারপর এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবারও পিছনের দিকে ফিরে আসি, কারণ এখন আমরা যাব বাগবিয়ানিতে। নাপিতছড়া ঝর্ণা 3টি ধাপের মধ্যে প্রথম ধাপ কফি কাটাকুম, দ্বিতীয় ধাপ বান্দরকুম বা যাকে নাপিতছড়া ঝর্ণা বলা হয় তা অলরেডি আমাদের ঘোরা শেষ। আর এখন আমরা যাব বাগবিয়ানিতে। আরেকটা কথা হলো বাগবিয়ানিকে অনেকে দ্বিতীয় ধাপও বলে থাকে। বাগবিয়ানিতে যাওয়ার সময় নির্জন জিরিগুলোর মাঝখান দিয়ে যেতে বেশ ভালোই লাগে। এই জিরিগুলো দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এই জিরিগুলোর পাথরগুলো এত বেশি পিছল হয়ে থাকে যে একটু অসাবধানতা হলে পা পিছলে গিয়ে মারাত্মক ব্যথা পেতে পারেন। আর দয়া করে কেউ লাফ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। অবশেষে তৃতীয় ধাপ বাগবিয়ানিতে আমরা চলে আসি, আর বাগবিয়ানিতে আসার পর আমরা মাত্র অল্প কয়েকজনকে দেখতে পাই। বান্দরকুমের মতো বাগবিয়ানির ঝর্ণাটাও বেশ সুন্দর। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোন সময় আসলে ঝর্ণায় সবচেয়ে বেশি পানি পাওয়া যাবে। আপনারা যদি জুলাই মাসের শুরুতে বা জুলাই মাসে আসেন তাহলে ঝর্ণায় সবচেয়ে বেশি পানি পাবেন, কারণ এই সময়টাতে প্রচুর বৃষ্টি হয়ে থাকে, যার কারণে ঝর্ণাগুলো পানিতে ভরপুর থাকে। তারপর আমি ঝর্ণাতে চলে গেলাম একটু লাফালাফি করার জন্য। বাগবিয়ানির জন্য অনেক উপরে হয়, খুব অল্প সংখ্যক মানুষই এখানে আসে। মূলত কফি কাটাকুমে সবচেয়ে বেশি মানুষ হয়, তারপর হচ্ছে বান্দরকুমে। কফি কাটাকুম আর বান্দরকুমের তুলনায় বাগবিয়ানিতে খুব অল্প সংখ্যকই মানুষ হয়। বাগবিয়ানিতে অনেকক্ষণ লাফালাফি ও গোসল করার পর আবারও নিচের দিকে রওনা হয়, কারণ এখনো কফি কাটাকুমে গোসল করা বাকি। কফি কাটাকুমে আসার পর দেখি অল্প কয়েকজন মানুষ ছিল, তবে সকালের তুলনায় অনেক কম। মনে হচ্ছে এখন গোসল করে অনেক মজা পাবো। সর্বশেষ কফি কাটাকুমে গোসল করার পর এবার হোটেলের দিকে ফিরে আসি, কারণ সারাদিন অনেক বেশি ক্লান্ত ছিলাম এবং অনেক বেশি খিদেও লেগেছে। তাই আর দেরি না করে চলে গেলাম হোটেলে খাওয়ার জন্য। যাওয়ার পর দেখি মামা আমাদের জন্য অপেক্ষা করছেন, তাই আর দেরি না করে তাড়াতাড়ি খাবার খেতে বসে গেলাম, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে হালকা একটু রেস্ট নিয়ে আমাদেরকে আবার ব্যাক করতে হবে মহিফালে। সন্ধ্যা 7টায় আমাদের ট্রেন। মামার হোটেলের রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ, কোনো সুনাম করছি না। তো খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।